সাহিত্য আর গণমাধ্যম একটি অপরটির পরিপূরক, একটি ছাড়া অপরটি যেন কল্পনাই করা যায় না। তবে লেখকের ভাবনাকে সমাজের সামনে তুলে ধরার দায়িত্ব নেয় এই গণমাধ্যম। আজকে সেই সংযোগের গল্পই আপনাদেরকে শোনাবো। অমর একুশে বইমেলার এই বিশেষ আয়োজন প্রাণের মেলায় লেখক আড্ডা, প্রেজেন্টেড বাই ইউএস বাংলা এয়ারলাইন্স, যারা শুধু মানুষই নয়, চিন্তা, সংস্কৃতি, সৃজনশীলতাকে পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আমাদের সঙ্গে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ঢাকা পোস্ট, যারা শব্দকে সংবাদে পরিণত করে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। দর্শক, পুরো এপিসোড জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি জুবাইয়া ঝুমা। দর্শক, আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন এক বিশেষ ব্যক্তি, যিনি 80-র দশক থেকে সাংবাদিকতা করছেন। কবি এবং ছড়াকার হিসাবে তার খ্যাতি ব্যাপক। শিক্ষকতাও করেছেন, বর্তমানে কাজ করছেন দৈনিক যুগান্তরের সম্পাদক হিসাবে। তিনি আর কেউ নন, তিনি জনাব আব্দুল হাই শিকদার। জনাব আব্দুল হাই শিকদার, কেমন আছেন? আমি আছি বাংলাদেশের মতো। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো 80-র দশক থেকে সাংবাদিকতা করেছেন, তো এই যে দীর্ঘ সময় ধরে যে সাংবাদিকতা করেছেন, কবি ছড়াকার হিসাবে আপনার ব্যাপক খ্যাতি, শিক্ষকতা করেছেন, একাধিক পেশায় কাজ করেছেন, এখন একটা বড় একটা দায়িত্বে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক হিসাবে। এই এতগুলি পেশাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যায়ন কি? জীবনের চলার পথটা তো অনেক লম্বা, ধরুন আমি 70 ক্রস করে এসেছি। দীর্ঘ সময়ে যখনই যে সুযোগটা এসেছে আমি কাজে লাগিয়েছি এবং চেষ্টা করেছি ওই খাতে, ওই পেশায়, ওই ধারায় সর্বোত্তম এটাকে যুক্ত করার জন্য। তো ফলে আমি সবগুলো পেশায় এনজয় করেছি। এক একটা পেশা এক এক নেচারে। যেমন শিক্ষকতা আমার খুব প্রিয় জিনিস। আমি ছাত্রদের সামনে কথা বলে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আর পৃথিবীর কোথাও অত স্বাচ্ছন্দ্য বোধ করি না। ছাত্ররা, আমার মনে হয় যে আমার যে যা কিছু আছে আমার ভিতরে, জ্ঞান যতটুকু আমি পেয়েছি, এটা ওদেরকে ঢেলে দাও, এখান থেকে ওরা বেছে বেছে নেবে কোনটা ওদের দরকার, কোনটা দরকার না। এই যে লেনদেনের ব্যাপারটা, জ্ঞানের এক্সচেঞ্জ, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। আবার সাংবাদিকতা হলো এমন এক পেশা, যে পেশায় মানুষের উপকার করার সুযোগ আছে, দেশকে সঠিক লাইনে পরিচালনা করার সুযোগ আছে, একটা বেয়ারা সরকারকে মোটামুটি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার ক্ষমতা গণমাধ্যম রাখে। মানুষে ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে, মানুষকে দেশপ্রেমিক করে গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু খুব গঠনমূলক ভূমিকা পালন করে। তো সেই জন্য আমি মনে করি এইখানে আবার আরেক ধরনের কাজ আমি পেয়েছি। এটা আমার খুব, আমি এনজয় করেছি আমার পেশাগুলো। আমি যে পেশায় যখন করেছি সেগুলোকে এনজয় করেছি। অ্যাঙ্করিং করেছি বহুদিন, ওখানেও আমি এনজয় করেছি। তারপরে ধরুন প্রশাসক ছিলাম, নজরুল ইনস্টিটিউটের ডিজি ছিলাম। ডিজি তো ওখানে বলে ইডি, এক্সিকিউটিভ ডাইরেক্টর, তো ওইখানেও ছিলাম। বাসে খুব বড় জায়গায় ছিলাম, কিন্তু কোথাও আমার বোর মনে হয়নি। আপনি যদি কাজ করতে চান, আপনি যদি কাজের আগ্রহ থাকে, আপনি যদি মনে হয় আমার সমাজের জন্য, আমার মানুষের জন্য, আমার দেশের জন্য কিছু করার আছে, তাহলে আপনি সব জায়গায় থেকে কাজটা করতে পারেন। একটা বিষয় জানতে চাই, সোশ্যাল মিডিয়া এটা আসলে লেখক কি তৈরি করে, নাকি লেখকের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি করে, লেখকের সৃজনশীলতাকে প্রশ্নবিদ্ধ করে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে দুদিকেই মানে বক্তব্য আছে। একটা সময় আমাদের যখন আমরা শুরু করি, বা একেবারে সেই 90 দশক পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কোনো কারবার ছিল না। সোশ্যাল মিডিয়া আছে 2000 সালের পরের থেকে আস্তে আস্তে সক্রিয় হয়েছে। তো সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, মন্দ দিক আছে। ভালো দিকটা হলো যে সোশ্যাল মিডিয়া খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। এমন সব জিনিসপত্র সোশ্যাল মিডিয়া উদ্ঘাটন করেছে যেগুলো প্রচলিত ধারার যে গণমাধ্যম, মেইন স্ট্রিম যে জার্নালিজম, তারা ওখানে পৌঁছতেই পারেনি, এবং এগুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়া সাপ্লাই দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমার কাছে অনস্বীকার্য, বিরাট। আর খারাপটা হলো যে অনেক সময় প্রোপাগান্ডা করা হয় মানুষকে ইমেজ ডিস্ট্রয় করার জন্য, মানুষের ভাবমূর্তি ধ্বংস করার জন্য, একটা মেয়েকে বাজেভাবে চিত্রিত করার জন্য। এগুলো তো সোশ্যাল মিডিয়া আছে। আর লেখালেখির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যেহেতু পুরোটাই আপনার নিয়ন্ত্রণে, আপনি যা লিখছেন সেটাই আপনি দিচ্ছেন, এখানে এডিট করার অন্য কেউ নাই। আপনি আর সোশ্যাল মিডিয়া, মাঝখানে কোনো সম্পাদক নেই, কোনো কাগজ নেই, কোনো গণমাধ্যম নেই। ডাইরেক্ট আপনি ফেসবুকে ঢুকিয়ে দিচ্ছেন, বা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ইউটিউব বা অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। তো এইখানে দায়িত্বটা অনেক বেশি হয়। কিন্তু এর মাধ্যমে কি হয়েছে, কিছু কবি, কিছু লেখক যারা একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে, সবগুলোকে তো অ্যাকোমোডেট করা যায় না গণমাধ্যমে। তবে সেজন্য হয়তো অ্যাকোমোডেট যে করা গেল না, সে যাদেরকে করা গেল না তারাও, এবং যাদেরকে করা গেল তারাও কিন্তু ফেসবুকে সমানভাবে সক্রিয়। ফলে ফেসবুক আমি মনে করি যে আমাদের চিন্তার জগতে, সৃজনশীলতার জগতে একটা নতুন ধরনের প্রযুক্তি নিয়ে এসেছে।
একটা জিনিস সবার মধ্যে এখন খুবই শোনা যাচ্ছে যে এআই কি ভয় নাকি আমাদের সহায়ক টুল। এটা কেন বলছি, এআই যদি সঠিক ব্যবহার আমরা না জানি তাহলে এটা আমাদের জন্য ভয়ের কারণ হতে পারে, নাকি এটা আমাদের সহায়ক টুলও হতে পারে যদি আমরা জানতে পারি এটার ব্যবহার বিধি। কিভাবে দেখছেন? পাকিস্তান আমলে ইউরিয়া সার বিতরণ করা হতো এবং এই সারগুলো ফ্রি দেওয়া হতো, কিন্তু মানুষ এই সারের আশেপাশে যেত না ভয়ে। কেন? জানা গেল যে হুজুররা, এক শ্রেণীর হুজুর ফতোয়া দিয়েছে যে এগুলা হারাম। তো এটা নিয়ে বৈঠক বসলো, মিটিং বসলো রাষ্ট্রীয়ভাবে। দেখা গেল যে হুজুরদেরকে বলা হলো যে আপনারা এটা হারাম বলতেছেন কেন? তো বলতেছে যে আমরা জানি এটা কি দিয়ে বানানো হয়। বলে কি দিয়ে বানানো হয় বলেন? কয় যে গোরস্থানের খুলি, গোরস্থানের হাড্ডি গুড্ডি, শ্মশানের খুলি এবং শয়তানের দাঁত, এই তিনটে একখানে করে ইউরিয়া সার তৈরি হয়। তো সবাই হাসলো যে আচ্ছা গোরস্থানের হাড্ডি গুড্ডি বা শ্মশানের খুলি 2-4টা নয় পাওয়া গেল, শয়তানের দাঁত পাবো কত? শয়তান কি ধরা যায়? দেখলে বেফজুল কথা, ফালতু কথা। কি দিয়ে বানানো হয়েছে সেটা তাদেরকে বোঝানোর পরে এই ভূমিকা প্রশ্ন। টেলিভিশন দেখলে একসময় লোকেরা চড়ে যেত, টেলিভিশন শয়তানের বাক্স। এখন কি হয়, হুড়াহুড়ি লাগে টেলিভিশনে ঢোকার জন্য, যাওয়ার জন্য। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে একসময় বলা হতো যে বাড়িতে সোশ্যাল মিডিয়া এডিক্টেড করে ফেলে, মানুষকে মাদক আসক্তের মধ্যে আসক্ত করে ফেলছে, এটা ক্ষতিকর। তো সেরকম, কিন্তু তাই বলে আমি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে পারছি না, এটা এতটা অনিবার্য এখন। আবার ধরেন আপনার এআই এর কথা বললেন, আমি সেদিন এআইকে একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন, সে ভুল উত্তর দিছে। আমি তাকে সংশোধন করে দিলাম যে তুমি কিন্তু ভুল উত্তর দিচ্ছ। বলে যে ওকে আমি আবার ট্রাই করছি। সে ট্রাই করে ঘুটুর ঘুটুর কতক্ষণ করলো, করে বলে যে আরেকটা উত্তর দিয়ে সেটাও ভুল। তার মানে যে তুমি এগুলো পাও কোথায়? তুমি তো ভুল উত্তর দিয়ে তোমার ভেতরটা ভরা। এখন কথাটা যে সবকটা ছেলে মেয়ের, সব কজন মানুষের তো এই সচেতনতা নাই যে সে ভুল বলছে না শুদ্ধ বলছে। অতএব বিহাইন্ড দি এআই কাউকে না কাউকে থাকতে হবে যিনি বিষয়গুলো জানেন। এআই এর উপরে পুরোপুরি নির্ভর করা যাবে না যে আমি বললাম তোর ভুল উত্তর দিয়েছে, আমাকে দুবার আমি চাপ দিলাম, দুবারই সে ভুল উত্তর দিল, মানে সে জানে না। তাই বলে যে তুমি আমার কাছে স্বীকার করো যে তুমি এটা জানো না। তো সে বলে যে হ্যাঁ আসলে আমি এই ব্যাপারটা আমি যতটুকু পেয়েছি সেটুকু তোমাকে বললাম, তোমার আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আমি আমার তোমার কাছে আর আপাতত কোনো প্রশ্ন নেই। কাজে এআই কে নিয়ন্ত্রণ করতে হবে। ডিমান্ড বিহাইন্ড দি প্লাউ। গরু কি হাল বায়? গরুর পিছনে লাঙল থাকে, লাঙলের পিছনে কুটি ধরে একটা লোক দাঁড়ায় থাকে, সে আসলে হালটা পরিচালনা করে। গাড়ি তো নিজে চলে না, তাকে একজন 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 ড্রাইভার দিতে হবে, তার স্টিয়ারিং থাকতে হবে। তো এআই এরও আমি মনে করি যে তাকে ওই পরিচালনা করার জন্য মানুষ লাগবে, নইলে সে এলোমেলো ভুল ভাল শিখে মার্ডার করে ফেলবে, সবকিছু আলো ঝালো করে ফেলবে। কিন্তু এআইকে আমি অস্বীকার করতে চাই না, কারণ এআই বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি এত দ্রুত ধাপে ধাপে এগুচ্ছে যে আমরা বরং তাল মিলাতে পারছি না। আচ্ছা ভিসিআর চলতো একসময় আমাদের ঘরগুলোতে, বিশাল বিশাল বাক্স ভিসিআর এর। পাকিস্তান আমলে আমার আব্বা যখন আপনার 60 সালে কিনে নিয়ে আসেন, রেডিও কিনে নিয়ে আসেন, রেডিও সিরিজ এই টেবিলের মতো বিশাল, মানে এত বড় একটা রেডিও। তখন ওই আর বাঁধতে হতো, আপনার অ্যান্টেনা বাঁধতে হতো, মানে বট গাছের উপরে নিয়ে আমরা বাঁধতাম আর কি। সেটা কি আছে এখন? এখন কিছুই লাগে না। ক্যামেরায় যে আপনি রেকর্ডিং করতেছেন, আগে কি বিরাট বিরাট ক্যামেরা লাগতো, এখন আপনি মোবাইল দিয়ে কাজটা করে নিতে পারতেছেন। অর্থাৎ আপনি যদি রক্ষণশীল হন, আপনি যদি প্রতিক্রিয়াশীল হন, আপনি ঘরের দরজাতে বসে থাকতে পারেন, ইট ইজ ইউর রাইট। কিন্তু আপনি এই বিজ্ঞান ও প্রযুক্তির এই অসাধারণ মুহূর্তে আপনি কেন এগুলোকে এনজয় করবেন না? এই আবিষ্কারগুলোকে এনজয় করেন, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। লেখালেখি তো খুব সংবেদনশীল একটা কাজ। আমাদের প্রত্যেক পত্রিকার মতামত কলামে লেখা থাকে এটা লেখকের নিজস্ব মতামত। তো গণমাধ্যম, সম্পাদক এই দায় কি এড়াতে পারে যে আসলে লেখক যখন লিখছে তখন এই দায়টুকু তো গণমাধ্যমের উপরেও পড়তায়। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন সম্পাদক হিসেবে? আমরা যে লেখাগুলো নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ধরুন সাহিত্যের পাতায় আমি কি ছাপবো, আমার সম্পাদকীয় পাতায় কি যাবে, রিপোর্টিং কোথায় যাবে, কি যাবে, সেগুলো দায়িত্ব অবশ্যই আমরা নেই। কিন্তু ধরেন যিনি সংবাদপত্র সম্পর্কে জ্ঞাত নন ওইভাবে, তিনি একটা লেখা পাঠিয়ে দিয়েছেন, মতামত কলামে দিলাম, তো এগুলো সঙ্গত কারণেই আমাদের নিজস্ব কোনো বক্তব্য নয়। ওই জন্য বলা হয় যে মতামতের জন্য মতামত লেখকের নিজস্ব। তো আমি মনে করি এখনকার পৃথিবীতে এটা বলারও আর দরকার নেই, কারণ সবাই জানে এগুলো কারা লেখে, কি করে না লেখে। একসময় হয়তো দরকার ছিল,
আমার মনে হয় না এগুলো খুব বড় ধরনের কোনো প্রবলেম। ভালো শব্দটা তো খুব শক্তিশালী একটা শব্দ, আমরা যে কোনো কিছুতেই ভালো বলি। তো একজন ভালো সম্পাদক অথবা একজন ভালো লেখক হতে হলে তরুণদের জন্য আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকবে? আমার পক্ষ থেকে সবচেয়ে বড় মানে পরামর্শ হবে, পরামর্শ দিয়ে তো মানুষ করা মুশকিল। আমার মেয়ে আমাকে বলে যে তুমি সবসময় জ্ঞান দাও কেন? জ্ঞানের কথা বলবে না তো বাবা, বিরক্ত লাগে। তো আমিও জ্ঞানের কথা বলতে চাই না। আমি যেটা বলি সেটা হলো যে আপনি যে সয়েলের উপরে দাঁড়িয়ে আছেন সেই সয়েলের ইতিহাস, ঐতিহ্য, ভূগোল এগুলো আপনাকে আত্মস্থ করতে হবে, ধাতস্থ করা উচিত। কালচার, ফুড হ্যাবিট, লাইফস্টাইল ইত্যাদি। তারপরে আপনাকে প্রচুর পঠন পাঠনের ভিতর দিয়ে যাওয়া উচিত। আর হলো জনসংযোগ। মানুষের সঙ্গে যদি আপনি মত বিনিময় না করেন, মানুষের সঙ্গে যদি আপনি আপনার মানসিক অবস্থার লেনদেন না করেন, তাহলে আপনি তো দরজা বন্ধ করা একটা কবরের মতো হবেন। সেই জন্য আমি মনে করি একজন সাংবাদিকের, একজন লেখকের, প্রত্যেকের উচিত ব্যাপকভাবে মানুষের সাথে সম্পর্ক রাখা, ভ্রমণ করা এবং প্রচুর পঠন পাঠন, অবজার্ভ করা। পলিটিক্সটাকে অ্যাভয়েড করা না, যে পলিটিক্সের মধ্যে কি হয়, কেন এরকম হচ্ছে, কেন আমরা বারবার আমাদের ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, একটা ভয়ঙ্কর বিভীষিকাময় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের, এটা দরকার ছিল না। সেই স্বপ্নভঙ্গটা কেন হয়েছিল? আবার আপনার এই যে ৯০-এর গণ অভ্যুত্থানের পরে ১০-১২ বছর পরে এরকম একটা ফ্যাসিবাদ আসবে, এটা আমরা কল্পনা, আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। তেমনি জুলাই বিপ্লবের পরে এখন আমার কোথাও কোথাও মনে হচ্ছে স্বপ্নভঙ্গের যন্ত্রণা হয়তো আমাদের দেখতে হবে, সইতে হবে। সেই জন্য এই ধাপগুলোকে, ইতিহাসের এই গতিপথগুলোকে অনুসরণ করা উচিত। অনুসরণ করলে আপনি ভুল কম করবেন এবং আপনি প্রাজ্ঞ বিজ্ঞ হয়ে উঠবেন। আমাদের দেখা যায় যে মাঝারি অথবা দূরে কোথাও ভ্রমণ করতে গেলে আকাশপথে আমাদের সঙ্গী বই হয়। তো এক্ষেত্রে এই ভ্রমণ বিষয়ক সঙ্গী যেহেতু বই, আপনি তরুণদের অথবা ভ্রমণকারীদের জন্য কি কোনো স্পেসিফিক বইয়ের কথা বলবেন কিনা, যে বইগুলি পড়লে আসলে জ্ঞান গর্ভ বাড়বে? একটা নির্দিষ্ট বই দিয়ে তো ভ্রমণ হয় না, তবে বাংলা ভাষাভাষী পাঠকদের যেসব বই পড়া উচিত তার মধ্যে আমি মনে করি যে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে নামে একটা বই আছে। এটা না পড়লে সে ভ্রমণ সাহিত্য লিখবে কেমনে? ভ্রমণ যে কত সুস্বাদু হতে পারে, ভ্রমণ যে কত রমণীয় হতে পারে, ভ্রমণ যে কত ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হতে পারে, সেটা সৈয়দ মুজতবা আলীর মতো করে আমাদের ভাষায় আর কেউ করতে পারেনি। তেমনি গল্পচ্ছলে ভ্রমণ কাহিনী, মার্ক টোয়েনের হাকলবেরি ফিনস অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, এই বইগুলো আমাদের, টম সয়ারের জীবনী, এই বইগুলো আমাদেরকে নানান অ্যাডভেঞ্চারের জন্য শিখিয়েছে। এই ধরনের বই পড়া উচিত। ওয়ার্ল্ড ক্লাসিকগুলো সব পড়ে ফেলানো উচিত। ওয়ার্ল্ড ক্লাসিকগুলো পড়লে হবে কি, আপনার রুচির লেভেল হাই হয়ে যাবে, আপনি ভুল কম করবেন, আপনি বাজে কাজ কম করবেন, আপনি মানুষের মহত্তম সৃষ্টিকর্মগুলোর সঙ্গে সম্পৃক্ত হলেন। যেমন আমি বলি, মুভি আমাদের অনেকে খুব বাজে চোখে দেখে, এখনো অনেকে মুভি বানায় ওয়েস্টেজ অফ টাইম, এটা একটা রং কনসেপ্ট। আমি তো মনে করি যে পৃথিবীতে রোমান হলিডের মতো মুভি এখন পর্যন্ত হয়নি আর দ্বিতীয়টা। আমি তো ২০ বারের উপর দেখছি রোমান হলিডে, অড্রে হেপবার্নের। তো এই এই মুভিগুলো আপনাকে অনেক আলো দিতে পারে। বিফোর দ্য সানরাইজ না একটা মুভি দেখলাম কয়দিন আগে, বিফোর দ্য সানরাইজ, একটা ছোট্ট লাভ স্টোরি, নোটবুক, অশ্রুসিক্ত হয়েছি ছবি দেখে। ইনটু দ্য ওয়াইল্ড, এগুলো কাস্টওয়ে, এই ছবিগুলো, তারপর টম হ্যাঙ্কের ওই যে ওই ছবিটাকে ফরেস্ট গাম্প, এগুলো পৃথিবীকে, আপনি টাইটানিক আপনাকে মুগ্ধ করেনি? টাইটানিকের ঘটনাটা তো কি, একটা জাহাজ ডুবে গেছিল, সেখানে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে বহু বছর পরে উদ্ধার করতে গিয়ে একটা লকেট পাওয়া গেল। এই লকেটকে কেন্দ্র করে গল্পটা তৈরি হয়ে গেল, একটা লাভ স্টোরি আমরা পেলাম। কিন্তু এর মধ্যে কি পাচ্ছেন আপনি? এর পাচ্ছেন মানুষের মহত্ব, মানুষের সৃষ্টির ক্রিয়েটিভিটি কত রকমের ডাইমেনশনাল হতে পারে সেটার। এই টেস্ট আপনি না নিলে আপনি বড় হবেন কেমনে? সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের দর্পণ, আপনি তেমনই সংবাদপত্রের একজন সম্পাদক। আপনি যখন সম্পাদক হিসাবে রাষ্ট্রের সঙ্গতি অসঙ্গতিকে নিজের লেখায় তুলে ধরেন, নিজের লেখাকে নিজে কিভাবে মূল্যায়ন করেন? প্রথমত আমাকে ওয়েল ইনফর্মড হতে হয়। আমি যে বিষয়টা নিয়ে লিখবো সেই বিষয়টা নিয়ে গত কিছুদিন কোথায় কি হয়েছে না হয়েছে, অতীতে কি হয়েছে না হয়েছে, এগুলো ওয়েল ইনফর্মড যখন আমি হওয়ার পর আমি লেখাটা লিখলাম। একটা লেখার আমি কিছু কিছু পয়েন্ট এখন ভুলে যাই যেহেতু, সেই জন্য আমি করি কি, পয়েন্টগুলো আমি লিখে নিই আগে হাতে কাগজের মধ্যে।
ওই পয়েন্টকে আমি ইলাবোরেট করে সাজাই, সাজানোর পরে আমি নিজে পাঠ করি, কম্পোজে দেওয়া হয়। এখন তো কম্পোজও লাগে না, কম্পোজ থেকে ফিরে আনার পর আবার পাঠ করি। অনেক সময় আমাদের সিনিয়র যারা আছে সাংবাদিক, তাদের দেখেন তো কেমন আছে, এই চেকিংগুলো করার পরে লেখাটা ছেড়ে দিই। আন্দাজে কারোই উচিত না। নজরুলের বিদ্রোহী কবিতা আপনারা এখন ছাপার অক্ষরে যেটা দেখেন, এর ডবল ছিল কবিতাটা। নজরুলের বিভিন্ন সময়ে কাটা ছেঁড়া করে 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 পৃথিবীর এই শ্রেষ্ঠ কবিতাটা লিখে রেখে গেছে। একক কবিতা হিসেবে পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ কবিতা হলো বিদ্রোহী। এই কবিতাটা যে ফর্মে আমি দেখেন, এটা ডবল ছিল। এটা কাটছে কে? নজরুল নিজে কেটে কেটে এটাকে এমন একটা জায়গায় দিয়ে গেছে দাঁড় করায়, এখান থেকে একটা শব্দ এখন বাদ দেওয়া যায় না আর। এত পারফেক্ট, এত পিওর এটার গাঁথনি। আপনি নজরুলের প্রসঙ্গ বলতে বাংলাদেশে নজরুল গবেষক আপনাকে বলা হয়। নজরুলকে নিয়ে আপনি অনেক কিছু ভাবতে পারেন। গবেষক না রে, আমি আসলে পাঠক। নজরুল আমার বলে, অনেকে আদর করে বলে হয়তো, কিন্তু আমি নিজেকে গবেষক মানে, গবেষণা অনেক বড় কাজ। আমি মনে করি আমি নজরুলের চর্চা করি, নজরুলের একজন পাঠক, বাস। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে বাংলা সাহিত্যে আপনি তো কবি, ছড়াকার, সম্পাদনা সবকিছু একই সাথে করতে হচ্ছে। এই সবকিছুর একই সাথে ভারসাম্যটা কিভাবে রক্ষা করেন? যে মেয়ে ভাত রান্না করে সে কি চুল বাঁধে না? আপনি যখন অফিসের কাছে দৌড়াচ্ছেন, তখন কি আপনি ঠোঁটে একটু লিপস্টিক লাগাচ্ছেন না? আপনি বাথরুম করতেছেন, আপনি সাজতেছেন, আপনি রান্না করতেছেন, তো নাস্তাটা ঠিক হলো কিনা, এই এতগুলো কাজ মেয়েরা কেমন করে করে? এটা আমার কাছে বিস্ময়কর লাগে। যে নাস্তার বাচ্চার স্কুলে পাঠাইতে হবে সেটা ঠিক করতেছে, হাজব্যান্ডকে একটু তৈরি করে দিচ্ছে, নিজে আবার রান্নাঘর সামলাচ্ছে, আবার নিজে তৈরি হচ্ছে। এতগুলো কাজ যেভাবে একজন নারী সামলায়, একজন মেয়ে সেরকম ভাবে একজন সম্পাদকও সেভাবেই সামলায়। ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথমবার বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতিতে বইমেলা কেন্দ্রিক অবদান রাখছে। তো এই অবদানের জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন একজন সম্পাদক হিসাবে এবং সংস্কৃতি মনা হিসাবে? ইউএস বাংলায় তো কয়েকবার ফ্লাই করেছি, তো সেটা আপনাদের অনুদান না, আমার গাটের পয়সা দিয়ে ফ্লাই করেছি। তো ইউএস বাংলার মতো এরকম পপুলার মানে এয়ারলাইন্সরা যখন আমাদের সাহিত্য শিল্পের সঙ্গে যুক্ত হয়, তখন বুঝতে হবে যে সাহিত্য শিল্পের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রটাও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন ধরেন আমরা যে বিমানে যখন এয়ারক্রাফটে যখন উঠি, তখন পকেটের মধ্যে একটা ম্যাগাজিন দেওয়া থাকে। আমি যেমন প্রথমে যেই ম্যাগাজিনটা বার করি আগে, এই ম্যাগাজিন দেওয়ার অর্থ কি? মানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে চায়। আবার বইমেলা নিয়ে তাদের কাজ করার অর্থ কি? তারা জনগণের সুকোমল বৃত্তি, যেটা হৃদয়ের সঙ্গে আত্মীয়তা করতে চায়। আমি আত্মীয়তাকে শতভাবে শত মুখে প্রশংসা করি এবং স্বাগত জানাই। সর্বশেষ একটি প্রশ্ন, যে আপনি কোন পরিচয়টা দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি লেখক, আপনি সম্পাদক, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সবকিছুতেই, তবে সবার উপরে আমার কবি বলে ডাকলে আমি খুব খুশি হই। দর্শক, আজকের সাহিত্য যাত্রা ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঢাকা পোস্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও ফিরবো নতুন কোনো লেখকের সাথে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ঢাকা পোস্টের ফেসবুক পেজে।